আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনিদের বড় আঘাত। জানিয়ে দেব জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলা, আপোষের ইঙ্গিত জেলেনস্কির। আরও জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি। এবং আরও জানিয়ে দেব বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন দাবি রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের মিত্র আমেরিকার ওপর ইয়েমেনিদের বড় আঘাত। ইয়েমেনের হুতি আর নাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি স্টিয়ার এবং 3টি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 3টি সরবরাহ জাহাজ রয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকা একটি স্টিয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের ওপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি স্টিয়ার এবং 3টি সরবরাহ জাহাজ অত্যন্ত সফলভাবে অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে গতকাল ইয়েমেন সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশের সেনাবাহিনী এই পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। সূত্র পার্স টুডে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলা, আপোষের ইঙ্গিত জেলেনস্কির। ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প সহায়তা বন্ধ করে দিতে পারেন এমন সংজ্ঞা থেকে ইউক্রেনের অস্ত্র সরবরাহ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার এমন উদ্যোগ খোদ মার্কিন প্রশাসনে চিন্তার ভাঁজ ফেলেছে। অনেকে বলছেন, কিয়েভে এত বেশি অস্ত্র দিলে সেটি তাদের মজুদে প্রভাব ফেলবে। এছাড়াও অন্য কোনো অঞ্চলে অস্ত্রের প্রয়োজন হলে তখন ঘাটতি দেখা দিতে পারে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতা নেয়ার 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এরপরেই আশঙ্কা দেখা দেয় তিনি হয়তো ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালিয়ে সেখানকার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে ইউক্রেনের সৈন্যরা। তবে এসব অঞ্চল ধরে রাখতে এখন বেগ পেতে হচ্ছে তাদের। রুশ বাহিনীর মুহুর্মুহুর আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তি চান বলে চলতি সপ্তাহে জানান। তবে এক্ষেত্রে তার শর্ত হচ্ছে ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হবে ইউক্রেনের। সেই সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া এবং পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার প্রতিশ্রুতিতে 1994 সালে বুদাপেস্ট স্মারকলিপির মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্র ফেলে দিয়েছিল, কিন্তু এটি ব্যর্থ হয়েছে। এ কারণে নিজের নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্য হতে চায় তারা। অন্যদিকে যুদ্ধের পুরো সময়টা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন। গ্রীষ্মের পর এই সমস্যা শীতে বৃদ্ধি পাবে এমন ধারণা থেকে ইউক্রেনীয় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি। দক্ষিণ কোরিয়া জুড়ে জরুরি সামরিক আইন জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট ইয়ন বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করতে একটি উদার ও গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়া পুনর্গঠন করব। জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখতে এটি একটি অনিবার্য
পদক্ষেপ। এ সময় দেশজুড়ে সামরিক আইন জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তবে এরপর কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি তিনি। এদিকে শাসক রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির নেতা হান ডং হুন এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সামরিক আইন ঘোষণার বিরোধিতা করব এবং জনগণের সঙ্গে এর বিরুদ্ধে অবস্থান নেব। এছাড়া বিরোধী ডেমোক্রেটিক পার্টির এই ঘোষণার পরপরই জরুরি বৈঠক আহ্বান করেছে। 2022 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বিরোধী নিয়ন্ত্রিত সংসদের সঙ্গে ইউএনের মতবিরোধ চলছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি এবং শাসক পিপল পাওয়ার পার্টির মধ্যে আগামী বছরের বাজেট বিল নিয়ে চলমান অচল অবস্থা আরও উত্তেজনা তৈরি করছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ইয়ন বলেছেন, জাতীয় পরিষদ রাষ্ট্রের প্রধান কার্যক্রম, মাদক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তার জন্য প্রয়োজনীয় বাজেট কমিয়ে দিয়েছে। এতে জনগণ অস্থিতিশীল অবস্থায় পড়েছে, রাষ্ট্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দেশটি মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে। আবার প্রেসিডেন্ট ইউএনের স্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, কিন্তু এ বিষয়ে স্বাধীন তদন্তের দাবি প্রত্যাখ্যান করেছে ইয়ন। এ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ অবস্থায় সামরিক আইন জারির এই পদক্ষেপ দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বারবার বাধাগ্রস্ত করছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেন নিজেদের 630 নাগরিককে এই প্রক্রিয়ায় আওতায় গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, খবর তাস নিউজ এজেন্সির। বন্দি বিনিময় প্রক্রিয়া ইউক্রেনের অসহযোগিতার কথা জানিয়েছে নিজের টেলিগ্রাম চ্যানেলে। বন্দি বিনিময় প্রক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করছে ইউক্রেন। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা থেকে সরে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করছে। এই বিষয়ে দীর্ঘ শত্রুতা তৈরি করে এটাকে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার চেষ্টা করছে তারা। ইউক্রেনে এমন আচরণের ফলে দেশটির আদৌ নিজের নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এই রাশিয়ান কূটনীতিক। সমস্যা হচ্ছে তারা নিজেদের নাগরিকদের ফেরত নিতে চায় না। জেলেনস্কির আরো 630 জন ইউক্রেনীয় বন্দীকে দরকার নেই, সে তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে। বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে রাশিয়ার অসহযোগিতা করছে বলে ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তা খণ্ডন করে জাখারোভা যোগ করেন, রাশিয়া বন্দি বিনিময় করতে চায় না বা ইউক্রেনীয় নাগরিকদের ফেরত দিতে চায় না, এটা মিথ্যাচার। এর পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারি থেকে একের অপরের সঙ্গে যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের এক পর্যায়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হলেও অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টি নিয়ে এখন দুই মেরুতে রাশিয়া ও ইউক্রেন। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা। বাংলাদেশি সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার 3রা ডিসেম্বর ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এই সতর্ক বার্তা দেয়। ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ বিভিন্ন জায়গায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। হাই কমিশনার আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে যাদের ইসলাম বিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করে। এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও হাই কমিশনার আরও বলেছে, মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার লক্ষ্য হয়েছে। এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এই ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে। ভ্রমণের জন্য সতর্কতা জারি করে যুক্তরাজ্যের হাই কমিশনার পরামর্শ দিয়েছেন, চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষত পুলিশ স্থাপনগুলোতে আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ বা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকা এড়িয়ে চলুন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাই কমিশনার জানিয়েছে, 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখনো অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এসব সমাবেশ সহিংসতায় রূপ নিতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে। পাশাপাশি দেশজুড়ে শহর ও নগরের বিক্ষোভ, ধর্মঘট, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। হাই কমিশনার আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলেছে।